স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। সিলেট এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ফিলিস্তিনের উপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি থেকে সিলেটের জিন্দাবাজারে বাটার শোরুমে হামলা লুটপাটের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলে যাচ্ছে আমাদের সিলেটের সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে। প্রত্যুষ, আমরা ৩ জনের কথা জানাচ্ছিলাম, এর বাইরে আর কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং যারা এ পর্যন্ত গ্রেপ্তার হচ্ছেন তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। জিন্দাবাজারে আমি ঠিক সেই যে বাটার শোরুমটিতে ভাঙচুর চালানো হয় তার ঠিক বিপরীত দিকে রয়েছি। এছাড়াও একটু জানিয়ে রাখতে চাই, সিলেট নগরীতে বাটার অন্তত 4 থেকে 5টি শোরুমে ভাঙচুর চালানো হয় এবং আমরা দেখেছি কোনো শোরুম থেকে ভেঙে চুরে সেখান থেকে জুতো বের করে বা তাদের পণ্যগুলো বের করে রাস্তায় আগুনও ধরিয়ে দেওয়া হয় পূর্ব জিন্দাবাজারের একটি, যেটি আসলে আমরা সংবাদ মাধ্যমে প্রচার করেছি। তো এছাড়াও ইউনিমার্ট এবং কেএফসির শোরুম ভাঙচুর করা হয় এবং সেখান থেকে মালপত্র লুটপাট করে আসলে নষ্ট করা হয়, ধ্বংস করা হয়। এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলো ঘটার পর আমরা সন্ধ্যার পর দেখেছি যারা ব্যবসায়ী রয়েছেন সন্ধ্যার দিকে আসলে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং যারা জনপ্রতিনিধি ছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিলেন তাদের সাথে কিন্তু আলোচনা এবং বিভিন্ন দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয় এবং পুলিশ কিন্তু সন্ধ্যে থেকে আসলে সাঁড়াশি অভিযানে নামে, যার ফলশ্রুতিতে 3 জনকে আটক করা হয় এবং এরপর রাতভর আরও অভিযান চলেছে, যদিও সর্বশেষ তথ্য এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে রাতের অভিযানে আরও আটক হয়েছে কিনা। এবং পুলিশ যে বিষয়টি জানিয়েছে যে কালকে সারা দিন সিলেটে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন এবং সেই সুযোগ নিয়ে আসলে একদল দুর্বৃত্ত বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তো সেই বিষয়গুলো যারা এই বিক্ষোভে আন্দোলনকারীদের যারা নেতৃত্বে ছিলেন তারাও বলেছেন যে এই বিষয়টি তারা আসলে ভালোভাবে দেখছেন না। তারাও বলছেন যে এই ধরনের হামলা আসলে কখনোই মেনে নেওয়ার নয়, শান্তিপূর্ণভাবেই তারা যারা প্রকৃতপক্ষে এই গণহত্যার বিচার চাইছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছেন এবং করে যাবেন। তো সবকিছু মিলিয়ে এই যে সিলেটে হামলা এবং ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটছে, সেই ঘটনায় পুলিশ এবং প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। তারা বলছেন তাদের অভিযান চলমান রয়েছে এবং যারা আটক হয়েছেন তাদেরকে উপযুক্ত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে তোলার ব্যবস্থা করা হচ্ছে। এই ছিল সিলেটের সর্বশেষ পরিস্থিতি। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে গাজীপুর বোর্ড বাজার থেকে যুক্ত আছেন আরেক সহকর্মী মাহমুদা শিকদার। চলে যেতে চাই তার কাছে। মাহমুদা, আমরা সিলেটের পরিস্থিতি জানছিলাম, গাজীপুরের বোর্ড বাজারে কালকে যে ঘটনা, সেখানে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কিন্তু গাজীপুরের বিভিন্ন স্তরের মানুষ সড়ক মহাসড়ক বিভিন্ন স্থানে কিন্তু তারা নেমে আসে এবং বিক্ষোভ মিছিলের পাশাপাশি তারা মানববন্ধন করে এবং এখানে ইসরায়েলের বিপক্ষে এবং ফিলিস্তিনি যারা বিভিন্ন নির্যাতনের যারা শিকার হচ্ছে তাদের পক্ষে কিন্তু তারা স্লোগান করে, বিক্ষোভ করে এবং এই যে কর্মসূচিটা, সকালের যে কর্মসূচি, সেটা কিন্তু আসলে শান্তিপূর্ণভাবেই চলছিল। হঠাৎ করে দুপুরের পর থেকেই কিন্তু হঠাৎ করে জনগণের ভিতরে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তারা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। বিশেষ করে বোর্ডবাজারের যে বাটা শোরুমের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে লাইট এবং তাদের যে ব্যানারগুলো আছে সেগুলো একদমই ভাঙচুর করে ফেলে এবং ভেতরেও কিন্তু ভেঙে ঢোকার অনেকভাবে চেষ্টা করে। কিন্তু এখানে যে দেখতেই পাচ্ছেন যে বাইরে থেকে কিন্তু কাচের কয়েকটি জায়গাতে তারা ভাঙচুর চালায় এবং দোকানের যারা মালিক আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলে যে যখনই এই ধরনের ভাঙচুর শুরু হয়ে যায় তখনই তারা সাথে সাথে দোকানের শাটারটি নামিয়ে দেয় এবং ভিতর থেকে বন্ধ করে দেয় যাতে ভেতরে কোনো ধরনের ঢুকে লুটপাট করতে না পারে। এবং তার পাশাপাশি এটি মসজিদের নিচের মার্কেট এবং রাস্তার অপোজিট সাইডেও কিন্তু পেপসির যে শোরুমগুলো, তারপরে বাটা শোরুম, কেএফসি, প্রত্যেকটি জায়গাতেই আসলে ভাঙচুর চালানো হয় এবং এই বাটা শোরুমের থেকে আরেকটু সামনের দিকে গেলে আরেকটি বাটা শোরুম আছে, সেখানে ভাঙচুরের পাশাপাশি লুটপাটও করা হয় এবং এই লুটপাটকে কেন্দ্র করে কিন্তু গাছার পুলিশ আজ ভোর রাতের দিকে তারা 4 জনকে গ্রেফতার করে। সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই সিসি ক্যামেরার ফুটেজ থেকে তারা 4 জনকে শনাক্ত করে এবং সেই 4 জনকে তারা আটক করে এবং তাদের যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া কিন্তু এখনও চলমান আছে, আদালতে তাদেরকে প্রেরণ করা হবে। এর পাশাপাশি সিসি ক্যামেরার যে বিভিন্ন এলাকাগুলোর যে সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজগুলো দেখে শনাক্ত করা হচ্ছে কারা কারা এই লুটপাট এবং ভাঙচুরের সাথে জড়িত। যারা যারা এই ধরনের লুটপাট এবং বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে জড়িত আছে তাদের প্রত্যেকেই কিন্তু আইনের আওতায় নেওয়ার জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করা হচ্ছে। এর পাশাপাশি যারা ভাঙচুর চালিয়েছে, সেই ভাঙচুর চালানোর যারা আসামি তাদেরকেও আসলে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং শনাক্তর মাধ্যমে কিন্তু তাদেরকেও আইনের আওতায় নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত গতকালকে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বারবার করে যারা মুরব্বী আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায়
ঢাল হয়ে দাঁড়িয়েছে যাতে কোনো ধরনের ভাঙচুর চালাতে না পারে, এবং তার পাশাপাশি ছাত্র দলের যারা নেতা আছে তারাও কিন্তু বিভিন্ন জায়গাতে পাহারা বসিয়েছে যাতে আর কোনো ধরনের ভাঙচুর বা লুটপাট করতে না পারে। তো এই ছিল এখন পর্যন্ত গাজীপুরের বিভিন্ন স্থানে যে ভাঙচুর লুটপাট সম্পর্কে সর্বশেষ তথ্য এবং যারা আটক করা হয়েছে তাদের সম্পর্কে সর্বশেষ তথ্য। সামিয়া। মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার, মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ পতিত সরকারের 1.5 শতাধিক প্রভাবশালীকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে 5ই আগস্ট পরবর্তী বেশিরভাগ দুর্নীতি মামলার তদন্ত কাজও প্রায় শেষ। কোনো মামলাতেই দায়মুক্তি মিলবে না ওইসব আসামিদের। আদালতের সব মামলার অভিযোগপত্র দিবে দুদক। এসব মামলাগুলোতে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি নিশ্চিতে আদালতের সাক্ষ্য প্রমাণ হাজির করা সহ নানা প্রস্তুতি নিয়েছে দুদক। আদিত্য আরাফাতের প্রতিবেদন। 2009 সাল থেকে 24 সালের জুলাই পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের নামে মাত্র 2-1 জন ছাড়া মন্ত্রী এমপির বিরুদ্ধে কোনো মামলা তো করেইনি, তেমন কারো বিরুদ্ধে অনুসন্ধানও হয়নি। উল্টো 1-11-এর সময় করা দুর্নীতি মামলাগুলো থেকে অনেকেই পান দায়মুক্তি। অন্যদিকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা, অভিযোগপত্র দেয় দুদক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বাঁক বদল হয়। 15.5 বছর পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, গঠন হয় অন্তর্বর্তী সরকার। বিশ্বস্ততার সহিত ক্ষমতাচ্যুত হওয়ার পর কেবল শেখ হাসিনাই নয়, পাইকারিভাবে দলটির উপদেষ্টা, মন্ত্রী, এমপি সহ ক্ষমতার ছত্রছায়ায় থাকা 2 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে 1.5 শতাধিকের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। সবশেষ রাজুকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। 5ই আগস্ট পরবর্তী এখন পর্যন্ত এটিই প্রথম দুদকের অভিযোগপত্র। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অবৈধ সম্পদ অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রয়েছে দুদকের। এরই মধ্যে দলটির যেসব সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত কাজ শেষ হয়েছে তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আমির হোসেন আমু, গোলাম দস্তগীর গাজী, টিপু মুন্সি, তাজুল ইসলাম, হাসানুল হক ইনু, সম রেজাউল করিম, জাহিদ মালেক, আহম মুস্তফা কামাল, ডাক্তার দীপুমণি, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুর রহমান, আব্দুল শহীদ, জিল্লুল হাকিম সহ আওয়ামী লীগের গত 4 মেয়াদে দায়িত্বে থাকা অন্তত 40 মন্ত্রী, প্রতিমন্ত্রী। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ছাড়াও এমপিদের মধ্যে সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, নিজামুদ্দিন হাজারি, আলাউদ্দিন নাসিম, আব্দুস সুবহান গোলাপ সহ প্রায় 100 জন। এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্তত 20 জন। সব মিলে 1.5 শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রেখেছে দুদক। আমাদের যে তদন্তকারী দল রয়েছে তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করছেন। সেই তদন্ত সম্পন্ন হলেই আমাদের তদন্তকারী দল চেষ্টা করছেন এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমিশনের অনুমোদনের পর এসব মামলার অভিযোগপত্র আদালতে পেশ করা হবে। আদালত তা গ্রহণ করলে 15.5 বছর ক্ষমতার মসনদে থাকা শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী এমপিরা বিচারের মুখোমুখি হবেন। আর এসব মামলায় আসামিদের সাজা নিশ্চিতে আদালতে লড়বে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটার করার বিষয়ে নির্বাচন কমিশন একটি কার্যকর উপায় খুঁজছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাই বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনায় রাখা হয়েছে। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে, এ আশাবাদ জানান সিইসি। বলেন, অনেক পর্যবেক্ষণের পর 3টি পদ্ধতি নিয়ে কাজ করা হচ্ছে। পোস্টাল ভোটিং, যেটি এখন আছে, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও কাজ করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়েছেন। A full-scale implementation of the whole process
আমরা আশা করছি আজকের এই কর্মশালা অত্যন্ত ফলপ্রসূ হবে এবং কর্মশালায় যেসব কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন তাদের মেধা ও দক্ষতা আমাদের প্রত্যাশা পূরণে সহযোগিতা করবে। আমরা আরও আশা করছি আমাদের সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব। To try in the upcoming national election. আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন উপলক্ষে বিদেশি বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানোর মধ্য দিয়ে দেশে বিনিয়োগের নতুন দুয়ার খুলতে যাচ্ছে। প্রথমবারের মতো জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসের ৬০ জনের বেশি বিনিয়োগকারীকে ঘুরে দেখানো হয়েছে চট্টগ্রামের ২ অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারের সহায়তা চান বিদেশিরা, আর চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিনিয়োগ বাড়ানোর বিশেষ পরিকল্পনা করছে সরকার। চট্টগ্রামের মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত বিমানবন্দরের কাছাকাছি এর অবস্থান। অর্থনীতিতে গতিশীলতা আনতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই শিল্পাঞ্চলকে কাজে লাগানোর পরিকল্পনা সরকারের। ৩৩,০০০ একর জায়গার এই অর্থনৈতিক অঞ্চলে উৎপাদনে আছে দেশি বিদেশি ১১টি প্রতিষ্ঠান। চলমান আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে এই শিল্পাঞ্চল পরিদর্শন করেন বিদেশিরা। এতে আশাবাদী অনেকে। বাংলাদেশ বর্তমানে শিক্ষা, চিকিৎসা এবং অর্থনৈতিক খাতে বৈচিত্র্য আনতে কাজ করছে। ইতিবাচক সময়কে কাজে লাগাতে সরকারের সর্বাত্মক চেষ্টা প্রশংসার যোগ্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। এখানে বাড়তে পারে বহুমুখী বিনিয়োগ। মিরসরাইতে আমরা 19 বিলিয়ন অলরেডি আমাদের কাছে তাদের কিন্তু ইনভেস্টমেন্টের অফার আছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা 155টা উদ্যোক্তাকে দিয়েছি। চট্টগ্রাম বন্দর সমুদ্র মিলিয়ে বাণিজ্যিক সম্ভাবনাকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত করতে চায় সরকার। চট্টগ্রাম বন্দরের আশেপাশে যে অঞ্চলগুলো আছে এগুলোর বিপুল যে অর্থনৈতিক সম্ভাবনা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিকল্পনা করছেন বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা এবং বাংলাদেশের ইকোনমিক অ্যাক্টিভিটিসটাকে আরও বেগবান করা। তবে চট্টগ্রাম শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে এই অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় শ্রমিক পাওয়া নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। আবাসন প্রকল্প তৈরি হলে বাইরের শ্রমিকরাও এখানে কাজ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিরসরাইয়ের বিশেষ এই অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিদেশি বিনিয়োগের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, চীন, জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সরাসরি পরিদর্শনের মধ্য দিয়ে সেটি অনেকটা পাকাপোক্ত হলো। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেলে সেই বিনিয়োগের মাত্রা পৌঁছাতে পারে কয়েক মিলিয়ন মার্কিন ডলারে। চট্টগ্রামের মিরসরাইয়ের ইকোনমিক জোন থেকে মুজিবুল হক, ডিবিসি নিউজ। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২৫০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে গেছেন ৩৬ বিনিয়োগকারী। এদের মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, সংযুক্ত আরব আমিরাতের ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন আছেন। এ সময় ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শুরুতেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০,০০০ স্কোয়ার মিটারের একটি প্লট নেয়। এ বিষয়ে একটি চুক্তি সই হয়। আয়োজকরা জানান, এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির সাথে বাংলাদেশের বিনিয়োগের শুভ সূচনা হয়েছে। দিনভর এই ইকোনমিক জোন ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা। নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। সেখানে আছেন সহকর্মী ইউসুফ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইউসুফ, নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে বিদেশি বিনিয়োগকারীরা কি বলছেন, জানাবেন সবশেষ তথ্য। সামিয়া, আপনি যেমনটি বলছিলেন যে ৩৬ জন বিনিয়োগকারী এখানে এসেছেন এবং তাদেরকে প্রথমেই কিন্তু এই ইকোনমিক জোন সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। আপনি জানেন যে এই ইকোনমিক জোনে কিন্তু এরই মধ্যে বেশ কিছু কোম্পানি, সিঙ্গার, বেকো সহ কয়েকটি কোম্পানি উৎপাদনে আছে। বর্তমানে তাদেরকে সেই উৎপাদনের যেখানে হয় কারখানাগুলো সেখানে পরিদর্শন করতে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা সেখানে এই ইকোনমিক জোনের যে সুযোগ সুবিধা আছে এবং কি কি বিষয়ে বিনিয়োগ করা যায় এবং কোন ধরনের পণ্য এখানে উৎপাদন করা যায় এসব বিষয়ে তাদেরকে ধারণা দেওয়া হবে। এবং এই যে ৩৬ জন বিনিয়োগকারী এখানে এসেছেন তাদের সাথে কিন্তু আরও বেশ কিছু দেশের অন্যান্য প্রতিনিধি এবং বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরাও তারা এখানে এসেছেন এবং আজকে কিন্তু তারা সেই বিষয়গুলো খতিয়ে খতিয়ে দেখবেন এবং সম্পূর্ণ যে অর্থনৈতিক অঞ্চলটি আছে এই অঞ্চলটির কোথায় কী ধরনের বিনিয়োগ করলে কি সুবিধা পাওয়া যাবে এই বিষয়গুলোকে তাদেরকে দেখানো হবে। এবং বিডার পক্ষ থেকে বলা হচ্ছে যে আজকে
তারা এর বিগত সরকারের সময় যে এই বিদেশি বিনিয়োগ নিয়ে যে আমলাতান্ত্রিক জটিলতা ছিল সেই জটিলতাগুলো নিরসন করা হবে এবং অর্থনৈতিক অঞ্চলে যারা বিনিয়োগ করবে বিদেশি এবং দেশি কোম্পানি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে কিন্তু গতকালও চট্টগ্রামের মিরসরাইয়ে 60 থেকে 70 জনের একটি প্রতিনিধি দল গিয়েছিলেন বিনিয়োগ অর্থনৈতিক জোন পরিদর্শন করার জন্য এবং সেখান থেকেও কিন্তু আশা অনুরূপ ফলাফল পাওয়া গেছে বলে বিডার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বিডার নির্বাহী পরিচালক আমাদেরকে যেমনটি গতকালকে জানিয়েছেন যে এই সকল অর্থনৈতিক অঞ্চলগুলোকে তারা বিনিয়োগ বান্ধব করে তুলবেন এবং এর আগেও বিগত সরকারের সময়ে অনেক বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছিলেন কিন্তু এই ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিন্তু তারা বাংলাদেশে আসতে পারেননি, ফলে বাংলাদেশে অনেক বিনিয়োগের থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যেন এই ধরনের বিনিয়োগ থেকে বাংলাদেশ বঞ্চিত না হয় সেই বিষয়গুলোও তারা কঠোরভাবে নজরদারি করবেন এবং বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবেন। সামিয়া, এই ছিল এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে মানববন্ধন করছেন ইতালির ভিসা প্রত্যাশীরা। সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। আরিফ, কেন মানববন্ধন করছেন ইতালির ভিসা প্রত্যাশীরা, কি বলছেন তারা জানাবেন। সামিয়া, যেটা হচ্ছে যে সকাল 10টা থেকে রাজধানীর এই কাকরাইল মসজিদের সামনে ঠিক তারা অবস্থান করছেন, মানববন্ধন করছেন। বিশেষ করে যারা ইতালি ভিসা 2023 এবং 2024 সালে যারা আবেদন করেছিল তাদের ভিসা প্রসেসিংয়ের যে জটিলতা বা ভিসার যে জটিলতা সেই সমস্যার সমাধানে তারা আজকে এই রাজপথে নেমেছে। বিশেষ করে অনেক প্রবাসী এসেছেন বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মিডল ইস্ট যে সমস্ত দেশগুলো রয়েছে সেখান থেকে তারা এই ইতালি ভিসার জন্য তারা দেশে এসেছেন, কিন্তু 2 বছর 3 বছর পার হয়ে যাওয়ার পরও তাদের যে ভিসার জটিলতা সেই সমাধানটা হয়নি। তাই তারা নিঃস্ব হয়ে সব অর্থ উপার্জনের যে অর্থ সেই অর্থ দিয়েই তারা আসলে আজকে মাঠে নেমেছেন একদম নিঃস্ব হয়ে। তাই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ ছাড়া তারা এই মাঠ ছাড়বেন না বা এই রাজপথ ছাড়বেন না, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন, কারণ একমাত্র এই সমাধান দিতে পারেন প্রধান উপদেষ্টাই। সেটাই নিয়ে কিন্তু তারা বসে আছেন। আমি একটু যদি কথা বলতে চাই এখানে যারা ভিসা প্রত্যাশী আছেন, একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে কী ধরনের আসলে এই যে এত বছর ধরে আপনারা অপেক্ষা করছেন। যতটুকু আমরা জানি যে 2023-24 কাউকে দেওয়া হয়নি, তবে 25 সালে অনেকেই দেওয়া হয়েছে, সেটা আসলে সমাধানটা কি আসতে পারে? যে আমি জমা করি 2023 সালে অগস্টে, তো আজও পর্যন্ত আমরা কোনো ফলাফল আমাদের দেয় নেই তারা। তো আমাদের 2023 সালে অগস্টে জমা করছি, কিন্তু তারা 8-9 মাস পরে আমাদের রিটার্ন পাসপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু তারা বলছে 1 মাসের ভিতরে তারা সমাধান করে দেবে। আজও পর্যন্ত তারা কোনো সমাধান দেয় নাই, খালি আসতে দিয়েছে আজকাল কাল পরশু। আমাদের রেসপন্স আমরা এখন পর্যন্ত স্যার পাইনি। ঠিক আছে, আপনাদের একটাই দাবি স্যার, আমাদের হইলে ভিসা দেখ, আর নইলে তারা রিজেক্ট দেখ, মানি হয় না স্যার। 2 বছর যাবো আটকে গেছে স্যার। 2025 সালে যারা আবেদন করেছে তাদের হয়ে গেছে, জি তারা স্যার এখন স্যার ভিসা পাচ্ছে, স্যার পাচ্ছে। তাদের 10 দিনে 12 দিনে ভিসা পাইতেছে, কিন্তু আমরা 2 বছর ধরে ওয়েট করতেছি, এখন পর্যন্ত সমাধান পাই নাই। কারা 10 দিন 12 দিনে? যারা 25-এ অ্যাপ্লাই করছে, যারা 25 জমা দিয়েছে এমবাসি পেশ করে তারা করছে, তারা আমাদের মতো ভুক্তভোগী। আর 25-এ আমাদের মতো ভুক্তভোগী তারা 10 দিন 15 দিনে ভিসা পেয়ে গেছে, আর আমরা 2-2.5 বছর যাবত ভিসা পাচ্ছি না। এখন আমাদের কথা হচ্ছে যদি আমাদের কাগজ অরিজিনাল হয়ে থাকে, ভিসা পাওয়ার যোগ্য হই, তাহলে আমাদের ভিসা দেখ, আর যদি না দেওয়ার হয় আমাদের রিজেক্ট করে দেবে। একটা সুস্থ সমাধান চাই আমরা খুব তাড়াতাড়ি আর কি। সামিয়া, মূলত যে এই যে মানববন্ধনটি সেটার একটি নতুন যে তথ্যটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে করে এই মানববন্ধন শান্তিপূর্ণ হয় এবং কি এখান থেকে একটি 5 সদস্যের একটি দল গঠন করে প্রধান উপদেষ্টা বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ইতালি ভিসা যারা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু 60,000 সংখ্যায়। এর পাশাপাশি তাদের যে নুলাউস্তার যে বিষয়টা সেটা আসলে যাচাই বাছাই করার প্রেক্ষিতেই তারা কিন্তু সিদ্ধান্ত নিতে বলেছেন সংশ্লিষ্টদের, এমনটা দাবি। এবং কি প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ ছাড়া তারা এই রাজপথ থেকে ছেড়ে যাবেন না। তো এই ছিল এখান থেকে সবচেয়ে সামিয়া। আরিফ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।